প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। বিগত পর্বগুলোতে আমরা পড়েছিলাম অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ বিক্রিয়া, এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের টপিক হচ্ছে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই টপিকটাতে স্টুডেন্ট অনেক সাফার করে থাকে। তো আজকের পর্বে আমি অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনগুলো কি মেকানিজমে হয়ে থাকে সেগুলো ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। পুরো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়। আমরা যখন প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছিলাম তখন বলেছিলাম যে অ্যালিফ্যাটিক যৌগগুলোতে প্রতিস্থাপন হয় নিউক্লিওফিলিক, আর অ্যারোমেটিক যৌগগুলোতে প্রতিস্থাপন হয় ইলেকট্রোফিলিক। তো অ্যালিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, তার ডিটেলস আলোচনা তো আমরা অবশ্যই করেছি বিগত পর্বতে। এখন আমরা দেখি যে কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অ্যারোমেটিক যৌগে। কারণ হচ্ছে অ্যারোমেটিক যৌগে বেনজিন বলয়ের মধ্যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। এই যে দেখতে পাচ্ছ একটা বেনজিন, এখানে এই যে রেখাগুলো আছে, দ্বিবন্ধনগুলো আছে, এগুলো কিন্তু আসলে সঞ্চারণশীল। মূলত আমরা এইভাবে এঁকে থাকি, এটা হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এগুলো কিন্তু এই পাই ইলেকট্রনগুলো সঞ্চারণশীল হওয়ার কারণে এগুলোর প্রতি ইলেকট্রোফাইল, আমরা জানি ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, আর এই সঞ্চারণশীল পাই ইলেকট্রনগুলোই মূলত ইলেকট্রনকে এই ত্বরণে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। এই কারণে বেনজিন বলয়ের এই পাই ইলেকট্রনের প্রতি এই ইলেকট্রোফাইল আকর্ষণ অনুভব করে, অর্থাৎ এই যে 6টা কার্বন আছে, 6টা কার্বনের যে কোনো একটা কার্বনে ইলেকট্রোফাইল এসে যুক্ত হইতে পারে। আমরা ধরে নিচ্ছি এই কার্বনটার মধ্যে ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করতেছে বা সংযুক্ত হচ্ছে, অর্থাৎ এই কার্বনের মধ্যে তো একটা হাইড্রোজেন অলরেডি আছেই। আমরা জানি প্রত্যেকটা ষড়ভুজের কোণায় একটা করে হাইড্রোজেন এবং একটা করে কার্বন থাকে। তো একটা হাইড্রোজেন অটোমেটিক ছিল, আর একটা ইলেকট্রোফাইল নতুন করে এসে এখানে যুক্ত হলো এই পাই বন্ধনের আমন্ত্রণে। এখানে এসে সে যুক্ত হইতে চাবে, যুক্ত হয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এখানে যদি একটা সমযোজী বন্ধন তৈরি হয়, কিপ ইট মাইন্ড যে কোনো একটা বন্ধন মানেই হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়া আর কিছুই না। তো সেই বন্ধন গঠন করার জন্য ইলেকট্রন কোথায় পাবে? কার্বন কিভাবে বন্ধন গঠন করবে এই ইলেকট্রোফাইলের সাথে? উত্তর হচ্ছে এই যে পাই বন্ধন আছে সেটা নিজেই এই জায়গা চেঞ্জ করে এই ইলেকট্রোফাইলের সাথে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। তার মানে এই দুইটা পাই ইলেকট্রন, অর্থাৎ এই পাই বন্ধনের মধ্যে যে পাই ইলেকট্রন ছিল সেটা কিন্তু আর এইখানে থাকবে না, সেটা চলে যাবে এই ই এর সাথে বন্ধন তৈরি করতে, যেটা আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। তো ই এর সাথে বন্ধন তৈরি হয়েছে, কিন্তু যেহেতু পাই ইলেকট্রন দুইটা এখান থেকে এই কার্বনের মধ্যে পুরোপুরি শিফট হয়ে গিয়ে ইলেকট্রোফাইলের সাথে বন্ধন তৈরি করেছে, তার মানে এই কার্বনের মধ্যে তো ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। কারণ এই পাই ইলেকট্রনগুলো এই দুই কার্বনে শেয়ার করেছিল, যেহেতু এই কার্বনের কাছে সবগুলো ইলেকট্রন চলে গিয়েছে, এইটা হয়ে গেছে নিঃস্ব, তার মানে এই কার্বন হয়ে গেছে প্লাস চার্জযুক্ত, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন চিন্তা করে দেখো, এই প্লাস চার্জকে প্রশমিত করার জন্য এর তো ভাই ব্রাদার আরও আছে, এদিকে আরও অনেকগুলো কার্বন আছে যারা কিনা পাই ইলেকট্রন নিয়ে আছে। আর আমরা জানি বেনজিন বলয়ের পাই ইলেকট্রনগুলো হয় সঞ্চারণশীল, অর্থাৎ তারা অনুরণন তথা রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে। তার মানে এই কার্বনের ইলেকট্রন ঘাটতিকে পূরণ করার জন্য এর এই কার্বনটা সে তার পাই ইলেকট্রন দিয়ে তার ঘাটতি পূরণ করতে চাইবে। তার মানে এই যে কার্বন, এই কার্বনের মধ্যকার যে পাই ইলেকট্রন দুইটা আছে সেইটা এখন এখান থেকে সুইচ করে এইখানে চলে যাবে। তাহলে এখানে কি হবে? এই পাই বন্ধনটা, এই পাই ইলেকট্রন দুইটা এই দুই কার্বনের মধ্যে চলে আসবে এবং এই কার্বন ইলেকট্রন ঘাটতি পূরণ হয়ে যাবে। তার মানে এইখানে একটা বন্ধন তৈরি হবে। এই কার্বনের তো কোনো সমস্যাই হলো না, কারণ পাই ইলেকট্রন আগেও ছিল, এখনও আছে। এই কার্বনে কোনোই সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো এই কার্বনের, তার কিন্তু ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল।
তার মানে এই যে দেখো তার ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, প্লাস চার্জ হয়ে গেছে, বন্ধনটাও কিন্তু এখানে শিফট হয়ে গিয়েছে। এই কার্বনের ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য তার আরও একজন ভাই আছে এই কার্বন, সে কিন্তু এই পাই ইলেকট্রনটাকে অ্যাজ ইউজুয়াল দিয়ে দিবে, দিয়ে এখানে একটা বন্ধন গঠন করবে। তাহলে এই পাই ইলেকট্রন যদি এই কার্বনের ঘাটতি পূরণ করার জন্য এখানে পাই বন্ধন গঠন করে, তাহলে এই কার্বনে কিন্তু কোনো সমস্যা হলো না, কিন্তু এই কার্বনে কিন্তু ইলেকট্রন ঘাটতি হয়ে গেল। তার মানে এখানে নতুন করে প্লাস চার্জ হবে, যেটা আমরা এই চিত্রের মধ্যে দেখিয়েছি। তাহলে দেখো এইখানে নতুন বন্ধন হলো, এইখানে নতুন বন্ধন হলো। এইভাবে এই যে এক কার্বনের ইলেকট্রন ঘাটতি আরেক কার্বন এসে পূরণ করে, এইটাই হচ্ছে বেনজিন গঠনের অনুরণন বা রেজোনেন্স। তার মানে দেখো যে এই যে ইলেকট্রনগুলো এক কার্বন থেকে আরেক কার্বনে সরে যাচ্ছে আরেক কার্বনের ঘাটতি পূরণ করার জন্য, পুরো প্রসেসটাই কিন্তু প্লাস চার্জ যুক্তই থাকে। পুরো পুরো তিনটা চিত্র, তিনটাতেই কিন্তু প্লাস চার্জ আছে। তো এই তিনটা চিত্রকে আমরা একবারে একটা চিত্র সাথে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এই চিত্রের মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি সিগমা কমপ্লেক্স। অর্থাৎ পুরো প্লাস চার্জটাকে এরকম বারবার তিনটা চিত্র দিয়ে না লিখে আমরা ভিতরে এরকম গোল একটা কমপ্লিট বৃত্ত নয়, কিন্তু বৃত্তের মতো করে দিয়ে ভিতরে প্লাস চার্জ দিলে বুঝতে পারবো যে এই বেনজিন বলয়ের মধ্যে প্লাস চার্জ রয়েছে। এখন কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন আমি ছুড়ে দিয়েছি যে সিগমা কমপ্লেক্স অবস্থায় একটা বেনজিনের অ্যারোমেটিসিটি থাকে কি? উত্তর হচ্ছে না, বেনজিনের অ্যারোমেটিসিটি থাকে না। কারণ হচ্ছে অ্যারোমেটিক যৌগ হতে হলে তার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 দুগুণে 4টা, অর্থাৎ হাকেল সংখ্যক পাই ইলেকট্রন এখানে নেই। তার মানে এটা অ্যারোমেটিক যৌগ এই মুহূর্তে নয়, অ্যারোমেটিক যৌগ এই মুহূর্তে এটা নয়। এখন দেখো আমরা যে সিগমা কমপ্লেক্স যৌগটা পেলাম, এটা এই যৌগটা কিন্তু স্থিতিশীল যৌগ নয়, অর্থাৎ বেনজিনের কাঠামো কিন্তু পূরণ হয়নি, সেটা একটা প্লাস চার্জ যুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এখানে এখনো কিন্তু পাই ইলেকট্রনের ঘাটতি রয়েই গিয়েছে। তাহলে এই সিগমা কমপ্লেক্স যৌগটা অবশ্যই চাইবে স্থিতিশীলতা অর্জন করতে, এবং তার জন্য তার দরকার হয় 2টা পাই ইলেকট্রন। তাহলে সেই পাই ইলেকট্রন সে কোথায় পায়? আমরা সব সময় জানি যখনই পাই ইলেকট্রনের প্রয়োজন হয়, যত জুলুম নির্যাতন সবসময় হাইড্রোজেনের সাথেই হয়। আর এই কারণেই কার্বন হাইড্রোজেনের যে বন্ধনটা আছে, সেই বন্ধনটা ভেঙে সেই 2টা ইলেকট্রনকে এই কার্বন নিজের কাছে নিয়ে নেয়, নিয়ে সেই 2টা ইলেকট্রনকে ভিতরে রেজোনেন্সের জন্য প্রবেশ করায়। তাহলে যেই ইলেকট্রনের ঘাটতিটা ছিল কার্বনের মধ্যে, বেনজিন বলয়ের মধ্যে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে গেল, মাঝখান থেকে হাইড্রোজেনটা কিন্তু এখান থেকে আউট হয়ে গেল। তাহলে এই যে হাইড্রোজেন প্লাস এবং এই যে এরকম একটা নিউক্লিওফাইল যেখান থেকে আমরা এই ই প্লাসটা পেয়েছিলাম, সেখানকার ঋণাত্মক চার্জটার সঙ্গে এই ই প্লাস, এই হাইড্রোজেন প্লাসটা যুক্ত হয়ে এরকম একটা BH নামক যৌগ গঠন করে। এবং এখানে কিন্তু এই যে ইলেকট্রোফাইল যেটা ছিল সেটা কিন্তু হাইড্রোজেনের জায়গায় প্রতিস্থাপিত হয়ে গেল, আর এভাবেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। পুরো প্রসেসটা চলো আমরা একটা উদাহরণের সাহায্যে একটু ব্যাখ্যা করি। বেনজিনের মধ্যে নাইট্রেশন করা হবে, অর্থাৎ বেনজিন বলয়ের একটা হাইড্রোজেনকে নাইট্রেশন করা হবে, অর্থাৎ নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত করা হবে। এবং তার জন্য যে বিক্রিয়াটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এই বেনজিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয়, এবং সেটা অবশ্যই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এইটা ছাড়া কিন্তু নাইট্রেশন হবে না। এইটার উপস্থিতিতে এই নাইট্রেশনটা করা হলে এই নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোমূলক তৈরি হয়ে সেই নাইট্রোমূলকটা এখানকার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এরকম নাইট্রোবেনজিন তৈরি করে এবং পানি উৎপন্ন হয়। আমরা যদি একটু মেকানিজমের দিকে ফোকাস করি যে এই নাইট্রোমূলকটা কিভাবে আসে, সেটা যদি একটু বিক্রিয়ার দিকে লক্ষ্য করি, যে নাইট্রিক অ্যাসিড এবং 2 অণু গাঢ় সালফিউরিক অ্যাসিড তারা পরস্পর বিক্রিয়া করে নাইট্রোমূলক একটা হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোজেন সালফেট আয়ন এরকমভাবে তৈরি করে। তো মূলত এখানে নাইট্রোমূলক তৈরি হয়। এখন কথা হচ্ছে এই বিক্রিয়া থেকে নাইট্রোমূলক কিভাবে তৈরি হয়। দেখো, আমরা যদি এই বেনজিনের নাইট্রেশন কৌশলটা পরীক্ষার খাতায় লিখতে চাই, তাহলে কিন্তু এই পর্যন্ত দিয়ে পরবর্তীতে আমাদের নাইট্রেশন কৌশলটা আলোচনা করলে হবে। এই নাইট্রোমূলক কিভাবে আসলো এটা আলোচনা না করলেও হবে, কিন্তু আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি না, সেক্ষেত্রে আমি নাইট্রোমূলকটা কিভাবে আসে সেইটা একটু ব্যাখ্যা করতে চাই। আবার বলে দিচ্ছি যে এই অংশটা তোমাকে
না লিখলেও চলবে। দেখো, এটা হচ্ছে গারোনাইট্রিক অ্যাসিডের সংকেত। গারোনাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত হচ্ছে এরকম দেখতে। আসলে এই যে গারো এই যে সালফিউরিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটন দান করা, অর্থাৎ এই যে হাইড্রোজেন সেটাকে সে দান করে দেয়। এই সালফিউরিক অ্যাসিড প্রোটন দাতা হিসেবে, অ্যাসিড হিসেবে কাজ করতেছে, এবং নাইট্রিক অ্যাসিড সেই প্রোটনকে গ্রহণ করতেছে। তার কারণ হচ্ছে এই যে অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, সে এই হাইড্রোজেনকে যখনই দেখলো যে সালফিউরিক অ্যাসিড একটা প্রোটন দান করে দিয়েছে, আমরা সব সময় জানি যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনের কারণে সবসময় সে এরকম প্রোটনকে গ্রহণ করতে পারে। তার মানে সে এই প্রোটনকে গ্রহণ করে এরকম একটা যৌগ তৈরি করলো। যেহেতু অক্সিজেন 2টা ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেন আয়নকে, সেক্ষেত্রে সে প্লাস চার্জযুক্ত হয়েছে, এবং বাদবাকি অংশটা OSO3H- আয়নে পরিণত হয়েছে। খুব ভালো কথা, আমরা যে যৌগটা এখনই পেলাম সেটাকে আবার লেখা হয়েছে। এখন দেখো যে এই যে যৌগটা উৎপন্ন হয়েছে, এখানে একটা টুইস্ট আছে কিন্তু। সেটা হচ্ছে এরকম, আমাদের দরকার হচ্ছে NO2 মূলক, এবং আমরা জানি উৎপাদ তৈরি হবে H2O। আর এই যৌগটার দিকে খেয়াল করে দেখো, অক্সিজেন যখন প্লাস হয়, অক্সিজেন হাইড্রোজেনকে দেখে তার ইলেকট্রন দিয়ে দিল, কিন্তু অক্সিজেন নিজের প্লাস অবস্থাকে আবার মানতে পারে না, অর্থাৎ তার ইলেকট্রন ঘাটতিকে সে মানতে পারে না। যেহেতু সে অনেক ইলেকট্রোনেগেটিভ একটা পরমাণু, সে চাইবে যে আরেকটা বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে তার ঘাটতি পূরণ করতে। তখন কি হবে, এই বন্ধনটা থেকে 2টা ইলেকট্রন সে নিজের কাছে নিয়ে তার ইলেকট্রন ঘাটতি পূরণ করবে, পূরণ করে কমপ্লিট H2O নামক পানিতে পরিণত হবে। এবং এখান থেকে যদি ইলেকট্রন চলে গেল, বাদবাকি অংশটা একটা NO2+ হিসেবে, যেহেতু চলে গিয়েছে এটা প্লাস, NO2+ হিসেবে বিরাজ করতে পারে। তার মানে আমার পানিও পাওয়া গেল, নাইট্রোমূলকও পাওয়া গেল। পানিও যদি পাওয়া যায়, নাইট্রোমূলকও যদি পাওয়া যায়, তাহলে তো কাজ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এত সহজ না। এই যে জিনিসটা আমরা পাইলাম, এই যে বন্ধনটা ভাঙবে, সেইটার জন্য আবার একটা সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয়। অর্থাৎ এই বিভাজনটা হওয়ার জন্য একটা সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয় এই নাইট্রেশন কৌশলের সময়। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের কাজই হলো প্রোটন ত্যাগ করা। প্রোটন ত্যাগ করলো, এই যে OH2 আছে সে কিন্তু এইটার প্রভাবে এখান থেকে আলাদা হয়ে OH2 এবং H মিলে এরকম একটা H3O+, অর্থাৎ এটা কিন্তু আসলে প্রোটন জাস্ট পানির মধ্যে আছে। প্রোটন পানির মধ্যে থাকলে তাকে আমরা এইভাবে লিখে থাকি। এইটা যদি আলাদা হয়, এর সাথে আর কি থাকে, NO2+ থাকে, এবং OSO3- আবার উৎপন্ন হলো। আগেও একটা উৎপন্ন হয়েছিল, 2টা, তার মানে 2টা এরকম আয়নে পরিণত হলো। তার মানে আমরা কি পেলাম? তার মানে আমরা পেলাম এই নাইট্রোমূলক, এই H3O, এবং এরকম 2টা OSO3H-। তার মানে আমরা এই জিনিসগুলো কিন্তু এভাবে পেয়ে গেলাম। তো মূলত আমরা এই পর্যন্ত লিখলেই পারতাম যে নাইট্রোমূলক এই জিনিসগুলো এইভাবে উৎপন্ন হয়। মূল কথা হচ্ছে নাইট্রোমূলক উৎপন্ন হয়। আমরা এখন দেখব যে নাইট্রোমূলক কিভাবে বেনজিনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এরকম নাইট্রোবেনজিন তৈরি করে। আমরা জানি অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন সেটা 2টা স্টেপে সংঘটিত হবে। প্রথমে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে, এবং পরবর্তীতে সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা তৈরি হবে। এখন খেয়াল করে দেখো যে একটা বেনজিন নেওয়া হলো, সেই বেনজিনের মধ্যে নাইট্রোমূলকটা এসে এই রকম 3টা রেজোনেন্সের অবস্থা সৃষ্টি করবে। সেটা কিভাবে হয় আমরা একটু খেয়াল করি আগেরটার মতো করে। মনে করি নাইট্রোমূলকটা এই যে কার্বনটা আছে সেই কার্বনের সঙ্গে যুক্ত হয়। তার মানে এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটাও থাকলো, নতুন করে যে নাইট্রোমূলক যুক্ত হলো সেটাও থাকলো। তার মানে এই নাইট্রোমূলকের সাথে বন্ধন গঠন করতে নিশ্চয়ই কার্বনকে ইলেকট্রন নেওয়া প্রয়োজন হয়েছে, সেইটা সে নিয়েছে এই কার্বনের সঙ্গে থাকা যে পাই ইলেকট্রন সেখান থেকে। তার মানে এই পাই ইলেকট্রনগুলো কিন্তু কার্বনের মধ্যে চলে গিয়ে এই নাইট্রোমূলকের সাথে কিন্তু বন্ধন গঠন অলরেডি করেছে। তার মানে এই ইলেকট্রনগুলো যদি চলে যেয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই পজিশনে অবশ্যই প্লাস চার্জ সৃষ্টি হয়েছে, সেটাই হলো এই প্লাস চার্জ। এখন এই কার্বনের এই প্লাস চার্জকে প্রশমিত করার জন্য এই পাই ইলেকট্রনটা চলে আসবে। অবশ্যই আমরা এই প্রসেসগুলো জানি, সেটা চলে আসবে। তাহলে এখানে বন্ধন তৈরি হলো, যেহেতু এই কার্বন থেকে চলে গেল ইলেকট্রন, তার মানে এখানে প্লাস চার্জ হবে, সেটাই হলো এই প্লাস চার্জ। এই প্লাস চার্জকে
প্রশমিত করার জন্য এই পাই ইলেকট্রনটা আসবে, তাহলে এখানে হয়ে যাবে প্লাস চার্জ, সেটাই হচ্ছে এখানে। এই তিনটা অবস্থাকে আমরা একবারে এরকম সিগমা কমপ্লেক্স আকারে প্রকাশ করতে পারি। এখন দ্বিতীয় স্টেপে কি হবে, এই যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হলো তার সঙ্গে ওই যে আমাদের নিউক্লিওফাইলটা ছিল, নেগেটিভ চার্জ নেগেটিভ পার্টিকেলটা ছিল, তার সঙ্গে এই হাইড্রোজেন এখান থেকে তো অবশ্যই আলাদা হবে, কারণ এই সিগমা কমপ্লেক্স তার স্থিতিশীলতা অর্জন করার জন্য সে অবশ্যই এরকম প্লাস চার্জ থাকবে না, অর্থাৎ দুইটা ইলেকট্রনের প্রয়োজন তার এইটা স্থিতিশীল হইতে। তখন সেই হাইড্রোজেনের সাথে বন্ধনটা ছিন্ন করে সেই দুইটা ইলেকট্রন এইখানে রেজোনেন্সের জন্য পাঠিয়ে এটাকে স্থিতিশীল করে দিবে। তো এই যে হাইড্রোজেন প্লাসটা আলাদা হয়ে গেল, সেইটা এসে এর সঙ্গে যুক্ত হয়ে এরকম সালফিউরিক অ্যাসিড তৈরি করবে এবং আমাদের কাঙ্ক্ষিত নাইট্রোবেনজিন প্রস্তুত হয়ে গেল। তাহলে পুরো প্রসেসটা আমরা এই দুইটা স্টেপের সাহায্যে অবশ্যই ব্যাখ্যা করলাম। এগুলো নতুন করে আর ব্যাখ্যা করার কিছুই নাই। ই প্লাসের জায়গায় যদি নাইট্রোমূলক চলে আসে তাহলে সেটাকে আমরা বলে থাকি বেনজিনের নাইট্রেশন। এখন দেখো, যদি ক্লোরিনেশন করা হয় তাহলে ই প্লাসের জায়গায় যুক্ত হবে ক্লোরিন প্লাস, অর্থাৎ ক্লোরিন প্লাস যদি চলে আসে তাহলে সেই বেনজিনের মধ্যে সেই প্রতিস্থাপনটা হবে ক্লোরিনেশন। যদি অ্যালকাইলমূলক প্রতিস্থাপন করে হাইড্রোজেনকে তাহলে হবে অ্যালকাইলেশন, যদি অ্যাসাইলমূলক প্রতিস্থাপন করে তাহলে হবে অ্যাসাইলেশন। এই দুইটা বিক্রিয়াকে ফ্রিডেল এবং ক্রাফট নামক দুইজন বিজ্ঞানীর নাম অনুসারে এই দুইটা বিক্রিয়াকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বলা হয়। তার মানে এখানে হচ্ছে ক্লোরিন প্লাস, এখানে হচ্ছে CH3 প্লাস, এখানে হচ্ছে COCH3 প্লাস, এরকম আয়ন এখানে এই ধরনের প্রতিস্থাপনগুলো তৈরি করবে। এখন এই ক্লোরিন প্লাস সেটা আসবে কি থেকে, এই ক্লোরিন অণু এবং ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিলেও কিন্তু হতো। তখন এই যে ক্লোরিন অণু আছে, এই ক্লোরিন অণুটা অসমভাবে ভেঙে একটা প্লাস এবং একটা মাইনাস চার্জযুক্ত হয়। এই প্লাস চার্জযুক্ত অংশে ইলেকট্রোফাইল হিসেবে ক্রিয়া করে এবং মাইনাস চার্জযুক্ত অংশটা এদের সঙ্গে যুক্ত হয়ে ফেরিক টেট্রাক্লোরাইড আয়ন অথবা অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়নে পরিণত হয়। এইটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তেমনি CH3 প্লাস এইটা পেতে হলে এরকম একটা RCl এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিতে হয়। তাহলে এইটা কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সেই ইলেকট্রনগুলো নিজের দিকে নিবে, অর্থাৎ এটা মাইনাস চার্জ হবে এবং এটা প্লাস চার্জ হবে। এই যে R প্লাস তথা CH3 প্লাস এটাই হচ্ছে অ্যালকাইলেশন প্রক্রিয়া। এবং অ্যাসাইলেশনের জন্য আমাদের একই রকম কথাবার্তা, আমাদের RCO অংশটা লাগবে এবং একটা অধিক তড়িৎ ঋণাত্মক ক্লোরিন নেওয়া হয়েছে যাতে বন্ধনটা ভাঙার ফলে এটা হয়ে যায় মাইনাস এবং এইটা হয়ে যায় প্লাস। এই যে RCO প্লাস এটাই কিন্তু আমাদের ইলেকট্রোফাইল হিসেবে ক্রিয়া করবে। তো আমাদের যদি নাইট্রেশন, ক্লোরিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফোনেশন এগুলো চায় তাহলে আমরা এই দুইটা স্টেপে এর জায়গায় জাস্ট এই জিনিসগুলো বসাই দিব এবং এগুলো কোত্থেকে আসে তার জন্য এই যে বিক্রিয়াগুলো সেগুলো বসিয়ে দিলে আমরা এই ক্লোরিনেশন, সালফোনেশন তথা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনগুলো অবশ্যই দেখাতে পারবো।